স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। দ্রুততম সময়ে ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। খাদ্যে ফরমালিন ব্যবহার করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে পাশ হয়েছে ফরমালিন নিয়ন্ত্রণ আইন। জাতীয় সংসদে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রি ও ব্যবহার করা যাবে না। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচিতে তিনি এ দাবি জানান। বিএনপির গুলশান কার্যালয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বানও জানান নৌমন্ত্রী। যে দানব মানুষ হত্যা করে, যে দানব মানুষের রক্ত চোষণ করে, সেই দানবকে আর বাইরে রাখা যায় না। ওকে বন্দী করো, ওকে বন্দী করে খাঁচায় রাখো এবং আমার দেশের মানুষকে আপনি তাদের হাত থেকে, দানবের হাত থেকে রক্ষা করুন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, সব বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য রাষ্ট্র চাইলে কামারুজ্জামানের রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে পারে। যে সংখ্যাগরিষ্ঠ রায়ে তার ফাঁসির আদেশ হয়েছে, একজন শুধু দ্বিমত পোষণ করেছেন যে তার ফাঁসির ব্যাপারটায়, তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তাই এখন যিনি নাকি সংখ্যালঘিষ্ঠ রায় দিয়েছেন, আমি যা শুনেছি তিনিও তার রায় লিখে এটা জমা দিয়েছেন। এখন এই সমস্ত রায়টা কম্পাইলড হবে, কম্পাইল হয়ে সব কজন বিচারপতি সই হয়ে যাবে এবং এই সই খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলেই আমি আশা করি। প্রকল্প বাস্তবায়নে আরও অর্থ ব্যয়ের ক্ষমতা পাচ্ছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থ বিভাগের এই প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। যে ক্যাবিনেট কমিটির যে ক্ষমতা, এটা অপরিবর্তিত থাকবে, কিন্তু মাঠ পর্যায়ে এবং প্রকল্প পর্যায়ে, এটা কিন্তু শুধু না, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প পরিচালক যারা, প্রকল্প পরিচালকদের যে ক্ষমতা, এটি বৃদ্ধি পাবে এবং অধিদপ্তর, সংস্থা, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের যে কর্মকর্তা, তাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে। ক্যাবিনেট নীতিগতভাবে এটা অনুমোদন করেছে যে এটা ঠিকই আছে। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। বেশ উত্তপ্ত আসলে একটা দিন গেল গতকাল। আপনি জানেন যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান একটা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে। নৌ পরিবহন মন্ত্রী, একজন মন্ত্রী হিসেবে কি এই কাজটি তিনি করতে পারেন? যারা মোস্তফা ফিরোজ, না, এটা অত্যন্ত আমার মনে হয় যে একটা অনৈতিক কাজ হয়েছে। কারণ যখন একজন রাজনীতিক যখন সরকারি মন্ত্রী হয়ে যায়, তখন তো সে মন্ত্রী মানে হচ্ছে সরকারের একটা নীতি নির্ধারক। তার নেতৃত্বে যখন হয়, তখন এটাকে বলা যায় না যে তিনি তখন বিএনপির আর নেতাদের বিপরীতে আরেকজন নেতা হন না। তো আমার মনে হয় মন্ত্রিসভার যদি এই কর্মসূচি যদি সরকারি দল করতেই হতো, তাহলে নৌ পরিবহন মন্ত্রী কেন, মন্ত্রী ছাড়া তো আওয়ামী লীগের অনেক রাজনীতিকরা আছেন, মন্ত্রীরা কিন্তু একটা কর্মসূচি এর আগে আমরা দেখেছি করেছে সচিবালয়ের সামনে। কিন্তু এখানে তার যুক্তিটি হচ্ছে তিনি শ্রমিকদের নেতা হিসেবে তিনি এটি করছেন না। কিন্তু তার মানে আমরা যখন ডেজিগনেশনটা দিচ্ছি, এখানে কি হিসেবে পরিচিতি পাচ্ছে, সে তো শ্রমিক নেতা হিসেবে না, নৌ পরিবহন মন্ত্রী। যখন কি একজন রাস্তার মানুষের যখন মন্ত্রী হয়ে যায়, তখন তিনি সাধারণ মানুষ ছিল, দর্জি ছিল না কি ছিল, সেটা বড় কথা না। তখন তিনি মন্ত্রী মানে হচ্ছে পার্ট অফ গভর্নমেন্ট। তখন গভর্নমেন্টের অংশ হিসেবে মানুষ দেখে, তখন তাদের এই কার্যক্রমগুলি কিন্তু সাধারণভাবে ভালো চোখে দেখা হয় না। আর স্বাভাবিকভাবে যদি সরকারি দলও করতো, একটা বিরোধী নেত্রীর কারণ এখন বিরোধী দল স্বাভাবিকভাবে একটা কোণঠাসা অবস্থানে আছে, বিরোধী দলের হাতে তো আর ওই ক্ষমতা নেই, সরকারি ক্ষমতা নেই। তো তিনি যখন নাকি এই ঘেরাও কর্মসূচি দেন,
তারপরে যখন নাকি খালেদা জিয়াকে কেন্দ্র করে বলে যে তার অবস্থান হওয়া উচিত কাশিমপুর কারাগারে, এবং এই কিছু জিনিসগুলো কিন্তু গ্রহণযোগ্য হয় অন্যরকম না। ভাবে তিনি বলেছেন যে তাকে হচ্ছে গিয়ে কোলে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া না, হবে। এটা এই ভাষাগুলি তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি নৌমন্ত্রী, তিনি শ্রমিক নেতাও, এবং তিনি কিন্তু পরে অবশ্য বিকেলের দিকে একটা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি কিন্তু তিনি আবার করেছেন সচিবালয়ে। নিশ্চয়ই কোথাও থেকে একটা প্রতিক্রিয়া পেয়েছেন। আমি মুস্তাফিজুরের সাথে সম্পূর্ণ একমত, যেটা আমার মনে হয় যে শোভন ছিল না বিষয়টা। একজন মন্ত্রী হয়ে আজকে কিন্তু গতকালকের কথাই বলছি, ক্যাবিনেট মিটিংও ছিল, তিনি কিন্তু সেখানে গরহাজির ছিলেন, কিন্তু তিনি এখানে উপস্থিত। দেখেন, গুলশান বনানী বারিধারা একটি কূটনৈতিক এলাকা। আজকে সরকারি দলের নেতারা যা বলছেন যে কূটনৈতিক এলাকায় থেকে বিএনপি নেত্রী রাজনীতি করছেন, কথাটা ঠিক বলছেন, কিন্তু কূটনৈতিক এলাকায় যদি মিছিল করা হয়, বিক্ষোভ মিছিল, সেটাও তো শোভন হয় না, সেটাও তো দেখতে ভালো দেখায় না, শুনতে ভালো শোনায় না, মানে তাই না? আপনি যেই দৃষ্টিকটু লাগে। প্রেক্ষাপটে যেই কারণে কার্যালয় সরানোর কথা বলছেন, সেই একই কারণ তো আপনি পুলিশি প্রহরায় বিএনপি নেত্রীর বাড়ির সামনে আপনি বিক্ষোভ করতে পারেন, কিন্তু যারা পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছে, মারা যাচ্ছে, সেইখানে তো আপনি জনসম্পৃক্ততা নিয়ে, জনগণকে সাথে নিয়ে সেটা বিরোধিতা করতে যান না। আপনার এখানে আসার তো কোনো কারণ নাই। এখানে আমার মনে হয় না যে এটা খুবই একটা ভালো কাজ হয়েছে, অন্তত মন্ত্রী হিসেবে এটা উনি করতে পারেন না। পরবর্তী কর্মসূচি তিনি যেটা দিয়েছেন, আমার মনে হয় সেটা অনেকটা শোভন, যে তিনি একটি সাদা পতাকা মিছিল করবেন। আরেকটা কথা হলো, যদি সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক, শিক্ষার্থী, এদের স্বার্থের কারণে কাউকে নামতে হয়, সে মানুষ নিজেরাই নামবে। মন্ত্রী যদি নেমে যান, এইটা কিন্তু তাদেরকে নেতৃত্ব দিতে, এটা খুবই দৃষ্টিকটু লাগে। আমার মনে হয় বিষয়টা সরকারের এবং দলের, আওয়ামী লীগের দলের উচ্চ পর্যায়ে বিষয়টা নিয়ে ভাববেন। কারণ নৌ পরিবহন মন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি খুবই অ্যাক্টিভ, তৎপর থাকাটা ভালো। আপনার এই তৎপরতার সঙ্গে একটু যুক্ত করি, এর আগে সপ্তাহ দুয়েক আগে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে, মানে তিনি দাবি জানিয়েছিলেন যে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হোক, খাবার বন্ধ করে দেওয়া হোক। এই দুটি বিষয় কিন্তু আমরা পরবর্তীতে আসলে বাস্তবায়ন হতে দেখেছি। সেই ক্ষেত্রে কি কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার যেই ইয়েটা তিনি হুমকিটি দিয়েছেন, সেটারই কি সম্ভাবনা আছে? এবং এরপরে দেখেন, যদি গভর্নমেন্ট যদি এটার পরে যদি সত্যি যদি কোনো অ্যাকশনে বেগম জিয়ার বিরুদ্ধে নেন, তাহলে কিন্তু প্রমাণিত হবে জনগণের মধ্যে যে ওই মন্ত্রীর ঘোষণাটাকেই সরকার আরেকভাবে বাস্তবায়ন করলো। তাহলে প্রচলিত আইন অনুযায়ী যে একটা ব্যবস্থা নেওয়া আর মন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে, তাহলে ওই প্রচলিত আইনটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে মন্ত্রীর এই ঘোষণার কারণে। তো সেটা কিন্তু সরকারের একটা ইমেজ সংকটের মধ্যে পড়বে। মানুষ কিন্তু পেট্রোল বোমা, হরতাল, অবরোধ পছন্দ করছে না, ভেঙে বেরিয়ে আসছে, দেখেন এত কিছুর পরে। কিন্তু মানুষ নিশ্চয়ই এটাও পছন্দ করবে না, মন্ত্রীর যে আচরণটা, এটাও নিশ্চয়ই খুব একটা গ্রহণযোগ্য হবে না। আপনার যদি আন্দোলন করতে হয়, আমরা বিরোধী দলকে যেমন বলছি, জনগণ তাদের সাথে নেই, প্রতিহত করতে গেলে তো জনগণকেই লাগবে। যদি রাজপথে আন্দোলনে নামেন, আসলে তাহলে তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে, দেশ কে চালাচ্ছে, সেই প্রশ্ন কি আসে না? এত বড়, আমি শুধু একটা উদাহরণ দেই, ওনার যে এই যে ঢাকাকে ঘিরে এই তৎপরতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বা সরকারের দৃষ্টি আকর্ষণের চেয়ে, দেখেন এই যে 42-43 দিনেও কিন্তু কোনো অঞ্চলকে কিন্তু এখনো প্রোটেক্ট হয়নি। বিশেষ করে ঢাকা চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ঘাটে ঘাটে, নোয়াখালী, কুমিল্লার বিভিন্ন অঞ্চলগুলো, তারপরে লক্ষ্মীপুর, অন্যদিকে সাতক্ষীরা এখনো হয়নি। না, সাতক্ষীরা এখনো খুব ভালো অবস্থানে, আমরা আজকে খবর পেয়েছি। আচ্ছা, যাক, আমি এটা জানি না, কিন্তু ওইদিকে রংপুর, বগুড়া, বিশেষ করে গাইবান্ধা, বগুড়ার এই অঞ্চলগুলি, তো ওই অঞ্চলগুলিতে উনি পড়ে থাকুক না, উনি তো একেবারে সেখানে যাক না, সুন্দরবনে বিপর্যয়ের সময় পড়ে থাকতে পারে, ওখানে যে উনি ওনার মানে উনি এটা করে কি বিএনপির উপর কোনো চাপ সৃষ্টি করতে পেরেছে, নাকি বিএনপি এই টানা অবরোধ করে সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করতে পেরেছে? এই দুটি প্রশ্নের জবাব আমরা খুঁজবো। তার আগে নিচ্ছি মাত্র 50 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, এই যে নৌ পরিবহন মন্ত্রী যে ধরনের কর্মসূচি মানে পালন করলেন, এবং আপনি জানেন সেখানে ককটেল বিস্ফোরিত হয়েছে, আহত হয়েছে মানুষ, পুরো এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, এর ফলে তিনি কি বিএনপির উপর আসলে কোনো চাপ সৃষ্টি করতে পেরেছেন? আমার মনে হয় না। এটা মানে স্বাভাবিকভাবে এই মন্ত্রীরা যখন এই ধরনের কর্মসূচিতে অংশ নেন, তখন বিতর্কিত হয়। বরং মন্ত্রীরা তার জনপ্রতিনিধি হিসাবে তিনি যদি সত্যি কথা মাঠেই নামতে চান, তিনি তার এলাকায়
অথবা বাংলাদেশের যে কোনো জনপদে যে তিনি কিন্তু জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে যদি তিনি ভূমিকা রাখেন, সেটি বরং প্রশংসনীয় হবে। তখন মানুষ মনে করবে যে না, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য মন্ত্রী নিজে রাস্তায় নেমেছেন। কিন্তু খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করা দরকার। খালেদা জিয়ার বাড়িকে ঘিরে এমনিতে প্রতিদিনই কোনো না কোনো সভা, মানববন্ধন, নানান ধরনের কর্মসূচি হচ্ছে। সেখানে আগ বাড়িয়ে তার অংশ নেওয়ার কোনো ইয়ে নেই। আর যদি নিতেই হয়, যদি উনি এত উৎসাহী হয়, তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুক। পদত্যাগ করে তিনি সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এই কর্মসূচিটা নিক, সেটি বরং অভিনন্দিত হবে। তখন হয়তো তিনি আরো বড় প্রমোশন পেয়ে মন্ত্রিসভায় আসতে পারেন। কিন্তু আমরা তো এখানে সরাসরি নৌমন্ত্রীকে এটার জন্য একটু নেতিবাচক ভাবে বলা হচ্ছে, কিন্তু আপনি জানেন এই কর্মসূচিটি বেশ কয়েকদিন আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আমরা আশা করছি তিনি নিয়েছেন। তাহলে তারা কিভাবে অনুমতিটি দিল? অনুমতি দিয়েছে বলে আমার বিশ্বাস হয় না। আর যদি দিয়ে থাকে, চলে একটা প্রশ্ন থেকে যায়, যদি না দিয়ে থাকে তাহলে তারা কিভাবে সমাবেশ আপনি দেখেন করছে? প্রতিদিনই সেখানে, যেটা উনি বলছেন, প্রতিদিনই সেখানে কেউ না কেউ যাচ্ছে। এর আগেও কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন এবং সেটা ছিল একটি মানববন্ধন আর সমাবেশ। না, উনি এর আগেও সমাবেশ করেছেন, কিন্তু সেটা ছিল গুলশান 2 নম্বর চক্কর পর্যন্ত, যেটা মেট্রোপলিটন পুলিশ এলাও করেছে। আজকেই তিনি যেটা করেছেন সেটা অতিক্রম করে একদম বেগম খালেদা জিয়া নির্বাচনী 86 নম্বর রোড পর্যন্ত সেই পর্যন্ত চলে গিয়েছিলেন। এটা কোনোভাবেই আমার মনে হয় না যে একটি যৌক্তিক কাজ হয়েছে, কেউই বলবে। আমি আবারও বলতে চাই যে গুলশান, বনানী, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, সেখানে রাজনৈতিক দলের কার্যালয় যেমন একটি দুশ্চিন্তার কারণ আপনি জানেন একটি রাজনৈতিক দলের কার্যালয়কে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা ঘটে, অনেক ধরনের লোকজনের আসা যাওয়া করে। তেমনি এই ধরনের একটি কর্মসূচি, যে কর্মসূচিটি কিছুটা জঙ্গি ভাবাপন্ন ছিল, অনেক বেশি রাজনৈতিক, অন্য মানববন্ধন কর্মসূচির চাইতে এটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা ছিল। সুতরাং এই ধরনের কর্মসূচি নেয়ার ক্ষেত্রে অন্তত আমি কি বলবো যে অন্তত মন্ত্রী হিসাবে তার কয়েকবার ভাবা উচিত ছিল। তবে একটা কথা বলতে হয় যে পুলিশকে আরেকটু এদিকে নজর রাখা খুব প্রয়োজন। আজকে দেখেন, আজকে যখন ককটেল বিস্ফোরিত হয় গুলশান 2-এ, তখন সেখানে কিন্তু অনেকগুলো অফিস আদালত, খুব ক্লামজি এলাকা, বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ আপনি জানেন এই এলাকাটা একটি স্পর্শকাতর এলাকা। সুতরাং উনি মতিঝিলে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানেই থাকবেন, অথবা বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ, নাজুক অবস্থায় আছে, তিনি সেখানে যাবেন, এটাই প্রত্যাশা। কিন্তু এখানে কিন্তু আরেকটি বিষয় আসে। আপনি দেখেন, আপনি সরোয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করতে বলেন, কিন্তু ওনারা যদি রাস্তাঘাটে করেন তাতে কিন্তু অসুবিধা হয় না। তাহলে আসলে কি কন্ট্রাডিকশন আছে? আজকে কিন্তু পুলিশের একটা নিরপেক্ষতার প্রমাণের একটা সুযোগ ছিল। আজকে এই যে অনুমতি না নিয়ে এই ধরনের কর্মসূচির কারণে ওই মিছিলটা বাধা দেয়া, লাঠিচার্জ করা, এবং সেখানে যদি মন্ত্রী নিজে আহত হতেন তাহলে বোঝা যেত যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারণ লাঠিচার্জ যদি বিরোধী পক্ষের আইন লঙ্ঘনের জন্য, যদি বিরোধী পক্ষের প্রতি যদি চলতে পারে, তাহলে আইন লঙ্ঘনের জন্য সরকারের পক্ষে যে কোনো পক্ষের উপরই চলতে পারে। সেই যৌক্তিক জায়গাটায় যেতে হবে উভয় পক্ষকেই। কিন্তু বিএনপি যে টানা ধরলাম যে এই ধরনের মানে প্রতিরোধমূলক কর্মসূচি করে সরকারি দল তেমন কোনো লাভবান হচ্ছে না, আপনাদের কথা থেকে এটাই বুঝলাম। কিন্তু বিএনপি টানা অবরোধ করে, হরতাল করে, তারা কি কোনোভাবে লাভবান কি হচ্ছে? এই আন্দোলনের যদি কোনো নেট রেজাল্ট দেখেন, আমি তো সেটাকে আন্দোলনই বলছি না, আন্দোলনের নামে নাশকতা হচ্ছে, নাশকতাও বলছি না, সরাসরি হত্যাকাণ্ড হচ্ছে। এই আন্দোলনের যদি নেট ফলাফল দেখেন, তবে সেটি শুধুমাত্র কিছু মানুষের মৃত্যু, কিছু সম্পদের পুড়ে যাওয়া, অনেকগুলো মানুষ দগ্ধ হয়ে যাওয়া। এর বাইরে এই আন্দোলনের কোনো ফল নেই, পুরোটাই নেতিবাচক। এবং যারা আন্দোলনটা ডেকেছে তাদের জন্য আরো বেশি